গুরুজি, একজন স্ত্রী আর পুরুষ আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন। স্বামীজি এখন আহার করতে ব্যস্ত আছেন, কিছুক্ষণ পর ওদের ভেতরে পাঠিয়ে দেবে। স্বামীজি, মনে হচ্ছে আবার কোনো দম্পতি সন্তানের আশায় আপনার থেকে আশীর্বাদ নিতে চান। এই পৃথিবী বিভিন্ন ধরনের লোকের দ্বারা পরিপূর্ণ রয়েছে। প্রত্যেকের যার যার নিজস্ব কষ্ট রয়েছে। নানক দুনিয়া গোটা সংসার। আর উনি নিজের কষ্টর থেকে মুক্তি পাওয়ার জন্য যেখানেই প্রত্যাশা করেন, সে সেখানেই গিয়ে তার নিজের মাথা ঠেকিয়ে দেয়। ব্যাস, এখন আমার স্বল্পাহার পূর্ণ হয়েছে, ওনাকে ডেকে নাও। গুরুজি নমস্কার। গুরুজি নমস্কার। আয়ুষ্মান ভব। সৌভাগ্যবতী হও মা। গুরুজি, আপনার ব্যাপারে শুনে অনেক দূর থেকে আপনার দর্শন করতে এসেছি। এটা ভেবেছে আমাদের উদ্ধার আপনার থেকেই হবে। বলো বালক, তোমার মনে কি কষ্ট রয়েছে? আমার থেকে তুমি কি প্রত্যাশা করো? আমি শুনেছি গুরুজি যে আপনার এই আশ্রমে অনেকজন নিঃসন্তান আপনার চরণে এসছে, যারা আপনার আশীর্বাদ পেয়ে সন্তান সুখ পেয়েছে। আমাদের বিয়ের 3 বছর থেকে বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের বংশকে আগানোর জন্য এখনো অবধি কাউকে পাইনি। গুরুজি, আমি লোকের কথা শুনতে শুনতে দুঃখিত হয়ে গেছি। আমার ঘর পরিবারের লোকরাও আমাকে বাঞ্জ বলে বলে খুব দুঃখ দেয়। আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বার করে এনার দ্বিতীয় বিয়ে দেওয়ার ধমকি দেন। যদি যদি আমি মা না হতে পারি তো আমি আত্মহত্যা করে নেব। একদম নয় বালিকা। আত্মহত্যার ব্যাপারে চিন্তা করাও অত্যন্ত পাপ। এই ভগবান তোমাকে এত সুন্দর শরীর, মন এবং স্বামী দিয়েছেন, তিনি তোমার এই কোল ভরিয়ে দেবেন। আমি হয়তো তার মাধ্যম হতে পারি, কিন্তু দেওয়ার মালিক কেবল তিনি। কত উচ্চ ভাবনা আছে আপনার। আপনার দর্শন করে আমরা ধন্য হয়ে গেলাম। দয়া করে আমাদের রাস্তা দেখান। এই আশ্রমের নাম স্বর্গ আশ্রম এই জন্যে রাখা হয়েছে। এখানে আসা সবাই সব সুখ স্বাচ্ছন্দ্য আর আরাম পায় আর সুখী হয়। গুরুজি, আমি আপনার আর এই আশ্রমের সবসময় ঋণী থাকবো। ঠিক আছে বালক পুত্র, সন্ধেবেলায় এসে ওষুধ নিয়ে যেও তুমি। নমস্কার। নমস্কার। স্বামীজি, আপনার এই স্বর্গ আশ্রমের মুখ্য উদ্দেশ্যটা কি? আপনারা দেখতে পাচ্ছেন, আজকের এই বিজ্ঞানের যুগে মানুষের জীবন একটা মেশিনের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় তাদের নিশ্চিন্তি এবং শান্তি পাওয়া খুবই দরকার। আমি এখানে যোগ, সাধনা এবং ব্যায়ামের মাধ্যমে মানুষের সারাদিনের ক্লান্তিকে আনন্দে পরিবর্তনের প্রচেষ্টায় আছি। স্বামীজি, আপনার এখানে ফার্টিলাইজার সেন্টারও চালানো হচ্ছে, এর কি উত্তর আছে? আমাদের কাছে নানান ধরনের দম্পতি এসে থাকে, যারা সারা জীবন সন্তান সুখের আনন্দ না পাওয়ার কারণে অত্যন্ত বেশি রকম হতাশাগ্রস্ত হয়ে থাকে। এই ধরনের লোকেদের আনন্দ এবং শান্তি প্রদানের জন্য আমরা আমাদের আশ্রমে যোগ, সাধনা এবং ব্যায়াম ছাড়াও নানান বৈজ্ঞানিক প্রথা প্রয়োগ করে তাদের রোগ সারিয়ে থাকি। আমাদের ডক্টররাও তাদের নিয়মিত পরীক্ষা করে থাকে। স্বামীজি, গত 1 বছর থেকে আপনার এইখানে নিঃসন্তান মহিলাদের সন্তানের সুখ পাওয়া যাচ্ছে, সেই জন্য আপনার আশ্রমের লোকপ্রিয়তা বেড়ে যাচ্ছে। আপনার কেমন লাগছে? এটা তো অত্যন্ত অবিবেচকের মতো প্রশ্ন করলে বালক। নিজের সফলতার কারণে কে খুশি না হয়ে থাকে? আমরা যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছি, যখন তাতে সাফল্য আসে, তাতে আনন্দিত হওয়ার তো যথেষ্ট কারণ আছে, তাই না? স্বামীজি, স্বর্গ আশ্রমের জন্য কত ফিস আপনি নিচ্ছেন? আমাদের সংকল্প হলো মানুষের সেবা করা। এখানে শ্রদ্ধালু মানুষজন স্বইচ্ছায় যতটুকু দান ধ্যান করে, সেটাকে আমরা আশ্রমের পরিচালনার জন্য গ্রহণ করে নিই। গুরুজি, আমরা জানতে চাইবো যে আপনার জীবনের উদ্দেশ্যটা কি।
এটা একটা দারুণ প্রশ্ন করেছো বালক। মানুষ তার নিজের জীবনে করতে তো অনেক কিছুই চায়, কিন্তু তাদের এই মনের ইচ্ছা কতদিন বেঁচে থাকে আর কবে মরে যায় সেটা কেউ জানে না। তাকে তো যুগের সঙ্গেই চলতে হয়। তা সত্ত্বেও আমার মনের ইচ্ছা হলো যে স্বর্গ আশ্রমের শাখা প্রতিটি দেশে যেন ছড়িয়ে পড়ে, আর আমি শুধু ভারতেই নয়, গোটা পৃথিবীর প্রতিটি গুরুত্বপূর্ণ দেশে জনসভা করার যেন সুযোগ পাই। স্বামীজি, আমাদের লোককে আপনি কিছু বলতে চান? এখন গুরুজি যা কিছু বলছিলেন তা তো বার্তাই ছিল। আর কোন বার্তা চাই আপনাদের? নমস্কার। নমস্কার নমস্কার। না 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 বালিকা, সাধনা করার সময় নিজের আসন ছাড়তে নেই। দেখো, আজ এই আশ্রমে তোমার প্রথম দিন। আমি তোমাকে এমন কতগুলো আসন আর যোগ শেখাবো যেগুলো তোমাকে রোজ করতে হবে। আগে আসনে বসে পড়ো। হ্যাঁ। বালিকা, সাধনা করার সময় শাড়ি পরতে নেই। খুলে হ্যাঁ? ফেলো, এটাকে খুলে ফেলো। কি কি দেখো বালিকা, প্রতিটি কাজের জন্য ভিন্ন ভিন্ন বস্ত্র হয়, কিন্তু ঘোরার জন্য একরকম, শোবার জন্য আলাদা, আর বিয়ে বাড়িতে পড়ার জন্য অন্যরকম। এতে এত লজ্জা পাওয়ার কি আছে? এসো, শাড়ি খুলে দিচ্ছি। এই নিন স্যার আপনার ফাইল। হ্যাঁ? হ্যালো, আমি স্বর্গ আশ্রম থেকে সুচিত্রা বলছি। হ্যাঁ, মন্ত্রী মশাই, কি খবর? আপনার এখনো চেক পেয়ে মন ভরেনি নাকি? 2-3 বার তো আপনি নিজেই চেক নেওয়ার জন্য আমার আশ্রমে এসেছিলেন। কোনো ব্যাপার না, আমি একটু আগেই আপনার জন্য একটা দারুণ নাচ গান জানা চেক পাঠিয়েছি, আর আমি জোর করে বলছি যে ওই চেকটা ক্যাশ হতেই আপনি আমার কাজ সাথে সাথে করে দেবেন। উকিল সাহেব, এই নিন ফাইল। আপনারা যান, এখন আমার সাথে কিছু দরকারি লোক দেখা করতে আসছে। হ্যাঁ ঠিক আছে আপনি স্যার। আসুন। ঠিক আছে ঠিক আছে, নমস্কার স্যার।
স্যার আপনার সঙ্গে একজন ম্যাডাম দেখা করতে চাইছেন। আরে ভাই পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। আসুন আসুন, বসুন। আপনারই অপেক্ষা করছিলাম। এইমাত্র স্বামীজির সাথে কথা হয়েছিল, তো উনি সূচনা দিলেন যে আপনি আসছেন। ভাই স্বামীজি নিজের বচনে পাক্কা আছে, এই জন্য ওনার কোনো কাজ আটকায় না। মনে হচ্ছে কি অনেক দিন ধরে অপেক্ষা করছেন। আরে এই জন্য তো আমি বলছি, এই শাল তো হাঁটাও, তাহলে অল্প একটু এই রুমে আলো হয়ে যাবে। তোমার নাম কি গো? শেফালি। শেফালি? আরে কি সুন্দর নাম আছে, শেফালি। ভাই স্বামীজি বলছিলেন যে তুমি নাচ গান খুব ভালো করো। কিছু না খেয়ে কি নাচ গান করা যায়? হ্যাঁ, এই ব্যাপার আছে। কে? স্বামীজি। আরে ভাই মজা এসে গেল স্বামীজি, আপনার চেক ক্যাশ হয়ে গেল। এখন তো কোটি কোটির সরকারি জমিন আপনার হলো। আরে নে, গরম গরম চা খা। থ্যাংক ইউ। আর বল, তোর পোস্টিং কোথায় হবে আর কখন হবে? আই ডোন্ট নো দিদি, এবার যা হবে তা দেখা যাবে। আমাদের সংকল্প হলো আরে দেখ না নেহা, সেবা করা। এটা স্বর্গ আশ্রমে স্বামীজির প্রেস কনফারেন্স। আমি তোকে ফোনে বলেছিলাম না, আমি এনার কাছে প্রায় যাই। ইনি 100% শিওর যে এনার যোগ সাধনা আর ওষুধ দিয়ে গর্ভবতী হওয়ার পুরো চান্স আছে। আরে দিদি, কি তুমি এই ভণ্ড বাবাদের ফাঁদে পড়ছো? যদি এরাই চিকিৎসা করে নিত তাহলে ডাক্তারের কি দরকার? আরে নেহা, ইনি তো নিজের মতো করে ট্রিটমেন্ট করেন। সেটা তো ঠিক আছে দিদি, কিন্তু এই নিউজ পেপার, নিউজ চ্যানেল এগুলো তুমি দেখোনি? কতই না ভণ্ড বাবাদের ব্যাপারে দেখানো হয়, আর তার উপর না জানে কত আজে বাজে কাজ করে এরা। আরে নেহা, সবাই কি একরকম হয় নাকি? তুমি কেন পক্ষ নিচ্ছ এই ঢঙ্গি বাবা? দেখ নেহা, কেউ কেমনই হোক না কেন, যদি সে আমাদের জন্য ভালো করছে তবে আমাদের আর কি চাই? মনে হচ্ছে এই ঢঙ্গি বাবাটা তোমাকে নিজের কবজায় করে নিয়েছে। আমি যদি পারতাম দিদি, তো এরকম বাবাদেরকে পাবলিকের সামনে ন্যাংটা করে জেলের ভেতরে পুড়ে দিতাম। আচ্ছা বাবা, গুরুজিকে জেলে পোড়ার ব্যাপারটা পরে দেখা যাবে। তুই এখন ফ্রেশ হয়ে যা, তোর জামাইবাবু চলে আসলে আমরা ঘুরতে যাব। ঠিক আছে দিদি। গুরুজি, থানেদার বাবু আপনার সঙ্গে। আসুন আসুন দারোগা বাবু, এবার তো অনেক দিন বাদে পদার্পণ হলো। সব ঠিক আছে তো? সব ঠিক আছে মহারাজ, আপনার জন্য খুশির খবর এনেছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বলুন। আগেরবার লোহার যে হোলসেল কারবারি আপনার কাছে পেটের ব্যথার ওষুধের জন্য এসেছিল। হ্যাঁ হ্যাঁ, ও এখন ভালো আছে তো? হ্যাঁ এখন তো ঠিক আছে, কিন্তু ও একটা খোঁজ পেয়েছে যে ফার্টিলিটি সেন্টারে অপারেশন করিয়ে
ওর কিডনি বার করে নিয়েছে। আচ্ছা, ওই কিডনিটা যেটা মন্ত্রী মশাই শালাকে লাগানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওটাই। ও কিন্তু এফআইআর লিখতে আমার এখানেই তাহলে এসেছিল। এখন কি হবে? আরে আরে, আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি থাকতে মহারাজের বিরুদ্ধে কেউ এফআইআর করতে পারবে কি? শালাকে আমি ধমকে দিয়েছি, আবার যদি ভবিষ্যতে এফআইআর দায় করতে যাও তাহলে মেরে মাটিতে মিশিয়ে দেব। এখন বুঝতে পারছি যে সকাল সকাল কেন তোমার ওই এসপি সাহেব আমার থেকে চেক চাইছিল। হ্যালো, আর চেকটা আপনি এসপি সাহেবকে দিলেন? দারোগা বাবু, আপনি কেন অকারণে করছেন? আপনি তো জানেন যে আমার কাছে এত মোটা চেকবুক রয়েছে। আপনার চেক আপনার কাছে পৌঁছে যাবে। আরেকটা আরজি আছে মহারাজ। আপনি শুধু আদেশ করুন। মহারাজ, আগেরবার আপনি যখন চেকটা থানায় দিয়েছিলেন ওখানে অনেকেই এর ভাগা নিয়ে নিয়েছে। আমার কি মিলল? আমি চাই চেকটা থানায় দেওয়ার বদলে চেকটা আমায় এখানে দিয়ে দিন। আপনার যা ইচ্ছা। শোনো, দারোগা বাবুকে শেফালি দেবীর কাছে নিয়ে যাও। চলুন। গুরুজি, প্রায় 15 দিন ধরে আমরা এইভাবে দেখাশোনা করছি। আপনার এই ট্রিটমেন্টের কোনো রেজাল্ট পাবো কি আমি? আমাদের ফার্টিলিটি সেন্টারের ডক্টর হুম। তোমাকে যে ওষুধটা দিয়েছিল হুম। সেটা তুমি খাচ্ছ তো? হ্যাঁ, আর উনি কিছু টেস্টও করিয়েছিলেন, তার রিপোর্ট আজকালে পাওয়া যাবে। তার উপরে আপনারও তো ট্রিটমেন্ট চলছে না। আজকে তোমাকে আমি এমন একটা খুশির খবর দেব যে তুমি খুশিতে লাফিয়ে উঠবে। সত্যি গুরুজি? হুম। বলুন না, তাড়াতাড়ি বলুন না। দেখো বালিকা, আমরা যে কাজটা এতদিন ধরে এখানে করে আসছি সেই কাজ এখন 2-3 দিন নিজের স্বামীর সাথে তোমায় করতে হবে। তার মানে? আরে ভাই, তারপরেই তো নিশ্চিতভাবে আমরা তোমার প্রেগন্যান্সির খবর প্রচার করতে কি পারবো। কি আমি প্রেগনেন্ট হয়ে গেছি? একদমই। ও গুরুজি, খুশিতে তো আমি মরে যাব। গুরুজি, আই লাভ ইউ গুরুজি, আই লাভ ইউ গুরুজি। কিন্তু এই চমৎকারটা কিভাবে হলো? এখন তোমার উদ্দেশ্য কি, আম খাওয়া নাকি গাছের সংখ্যা গোনা? তুমি নিজের বাড়িতে গিয়ে এখন খুব নিশ্চিতভাবে তোমার বাড়ির সবাইকে বলতে পারো যে তুমি এখন মা হতে চলেছো। আর আজকে আমাদের শেষ সাক্ষাৎ। এ কথা বলো, আজকের এই অন্তিম সাক্ষাৎকে স্মরণীয় করতে চাও না তুমি? হ্যাঁ হ্যাঁ, কেন না। আজকের দিন আমার জীবনের জন্য সব থেকে ভালো দিন। গুরুজি, আপনার ঋণ কিভাবে চুকাবো আমি? গুরুজি, আমি আপনার ঋণী গুরুজি। আমি কিন্তু আপনার ঋণী, আমি কিন্তু আপনার ঋণী গুরুজি। আমি ঋণটা চুকাতে চাই গুরুজি। আমি কিন্তু আপনার ঋণী গুরুজি। আমি ঋণ চুকাতে চাই, আমি ঋণ চুকাতে চাই গুরুজি। আরে দিদি, দিদি, কার ঋণ চুকাতে চাইছো তুমি? আর কতক্ষণ ঘুমাবে তুমি? তোমার রিপোর্ট নিয়ে ফার্টিলিটি সেন্টারে যেতে হবে। এবার ওঠো আর তৈরি হয়ে নাও। এত ভালো স্বপ্ন দেখছিলাম, তুই যেন হঠাৎ ভেঙে দিলি সব। স্বপ্নে তুমি ঋণী ছিলে তো, স্বপ্ন ভেঙে গেল, ঋণও কেটে গেল। এবার ওঠো, তৈরি হয়ে নাও। জামাই বাবু আসার আগ দিয়ে আমরা রিপোর্ট নিয়ে চলে আসবো। ওঠো তাড়াতাড়ি। এটা নিন। ডাক্তারবাবু কখন দেখা ডাক্তারবাবু করবেন? বসে আছেন, আপনি দেখা করতে পারেন। থ্যাংক ইউ। মে আই কাম ইন স্যার? কামেন বসুন। থ্যাংক ইউ। এই যে রিপোর্ট। এই রিপোর্টটা আপনার নাকি? না না, এটা আমার সিস্টারের, ও বাইরে বসে আছে। দেখুন, আপনি পেশেন্ট না,
এই জন্য আপনাকে বলছি আমি, এই পেশেন্ট কোনো মতেই প্রেগনেন্ট হতে পারে না। কি? দেখুন, সহজ কথায় বলতে গেলে যে এনার গর্ভের নলিটা বন্ধ আছে, সেই জন্য ইনি প্রেগনেন্ট হতেই পারেন না। তো ও কখনো মা হতে পারবে না? দেখুন, আজকাল বিজ্ঞান অনেক ছড়িয়ে গেছে, বিজ্ঞানের যুগে অনেক বড় বড় চমৎকার হচ্ছে, সেই জন্য এটা বলা যেতে পারে না যে এনার মা হওয়ার অসম্ভব কথা, কিন্তু মুশকিল অবশ্যই আছে। তো ডাক্তারবাবু, এই মুশকিলটাকে সহজ কি করে করা যায়? দেখুন, প্রথমত এনার একটা ছোট অপারেশন করতে হবে, যার সাহায্যে এনার বন্ধনলী আমরা খুলে দেব, কিন্তু তারপরেও 10 থেকে 15% চান্স আছে এনার প্রেগনেন্ট হওয়ার, তার বেশি হবে না। কেবল 10%? তাতে কি হবে? আমি যদি বলি একটাই উপায় আছে যার থেকে উনি প্রেগনেন্ট হতে পারেন। আর ওটা কি উপায়? এনার উপর আমাদের টেস্ট টিউব থেকে বাচ্চা জন্ম দেবার ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, যেটা অনেক কস্টলি হতে পারে। তাও কত খরচা লেগে যেতে পারে? কমপক্ষে 3 লাখ টাকা। 3 লক্ষ? এটার কি গ্যারান্টি ডাক্তারবাবু যে 3 লক্ষ খরচা করার পরেও এই ফর্মুলাটা সাকসেসফুল হবে? না, তখন তো 90% চান্স হয়ে যাবে। আপনি 2-1 দিনে ভাবনা চিন্তা করে নিন, তারপরে আপনি যেটা বলবেন সেটা হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা 2 দিনে ভেবে জানাচ্ছি। থ্যাংক ইউ। ডাক্তারবাবু আছেন? হ্যাঁ, ভেতরে আছেন। আসুন, বসুন। বলুন বলুন শ্যামবাবু, আমি আপনারই প্রতীক্ষা করছিলাম। তাহলে কি ভাবলেন আপনি সল্লাজির ব্যাপারে? এবার ভাবার কি আছে ডাক্তারবাবু, যেরকম আপনি বলেছিলেন ওই রকমই করার ভেবেছি। তাহলে ঠিক আছে, কাল থেকেই আমরা ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছি। প্রথমে অপারেশন করে ওনার বাচ্চা হওয়ার ব্লক টিউবটা আমরা খুলে দেবো, তারপর ওভারির মধ্যে স্পাম্পসকে ইনসেমিনেট করব। যেরকম আপনি ঠিক ভাবেন। যাই হোক, আপনার এখানে কোনো লেডি ডক্টর নেই? আপনি চিন্তা করেন না, এইসব কাজ লেডি ডক্টররাই করবে। আমি তো আপনাকে এক্সপ্লেন করছি। তাহলে ঠিক আছে। তাহলে ওই ফিসটা আপনি দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা রইলো আপনার 3 লাখ টাকার চেক। আর এবার আপনি কাজ শুরু করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। এই নিন, এটার উপর আপনি সই করে দিন। এ নিন ডাক্তারবাবু। থ্যাংক ইউ ডাক্তারবাবু। হ্যাঁ। স্বামীজি নমস্কার। নমস্কার, আমি সুচিত্রা বলছি। বলুন ডাক্তার, কি কাজ আছে? সুচিত্রাজি, আপনি স্বামীজিকে বলে দিয়েন উনি যেরকম চাইছিলেন সেটা আমি করে দিয়েছি। মানে? ওই সরলার কেসে নর্মাল অপারেশন করলেই সবকিছু হয়ে যেত, কিন্তু আমি ওর বরকে বলে দিয়েছিলাম কি টেস্ট টিউব থেকেই আপনার বউ প্রেগনেন্ট হতে পারে, যার মধ্যে 3 লাখ টাকার খরচা হবে। গুড, উনি মেনে গেছেন? হ্যাঁ হ্যাঁ, মেনেও গেছে এবং 3 লাখ টাকা দিয়েও গেছে। চেক আমি পাঠিয়ে দিচ্ছি। সাব্বাস ডাক্তার, তুমি 10-15 দিনের মধ্যে এরকম মুরগি ফাঁসিয়েই নাও। স্বামীজি অনেক খুশি হবেন। আরে, আমার থেকে স্বামীজি কোথায় খুশি হন? ওনাকে তো তুমিই খুশি করতে পারো। যেই তুমি ওনার কোলে গিয়ে বসে যাও, উনি একেবারেই খুশি হয়ে যান। শাট আপ। হ্যালো শের সিং জি। হুজুর নমস্কার। নমস্কার স্যার। এটা পুলিশ স্টেশনে হাওলদার পাগড়ি লাগিয়ে কেন বসে আছে? তো বলুন কেন আসলে সকালে সকালে? হুজুর, এফআইআর দর্জ করাতে এসেছি। থানেদার সাহেব কোথায় আছেন? আরে অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না? ইনি আছেন তো? এনার নাম হচ্ছে পক্কল ঘোষ। কি বললি কি বললি তুই কি বললি? এই একজন সাহেব এসছেন হ্যাঁ, হ্যাঁ। এফআইআর লেখাতে। এফআইআর দর্জ করানোর জন্য এসেছি। হ্যাঁ হ্যাঁ, আসো, বসো 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 বসো, আমি লিখবো। হ্যাঁ বলো, কি প্রবলেম আছে তোমার? কি হয়েছে বলো, কি প্রবলেম আছে বল তোর। হুজুর, হ্যাঁ হ্যাঁ বাবা বলো, কি প্রবলেম হয়েছে হুজুর, আপনার? এফআইআর দর্জ করানোর আছে। দুটো বাচ্চা হারিয়ে গেছে। হ্যাঁ
সেজন্য এফআইআর দর্জ করানোর জন্য এসেছি। আচ্ছা, এই তোরা দুজন পান্ডু সামলাও, এনার কি প্রবলেম আছে দেখো এনাকে। ময়দানে কোনো লড়কার সঙ্গে বসে বসে গল্প করছে। কত উমর হচ্ছে ওর ছেলের? হুজুর, একজনের 12 বছর আছে, আরেকজনের ও, 13 বছর আচ্ছা। আছে। মা বাবার বাচ্চা, ডাক্তার বাবুরা বলে দুটো বাচ্চার মাঝখানে 3 বছরের অন্তর হবার উচিত। আর তুমি এই বুড়োর বয়সে 2 বছরের মধ্যেই দুটো মেয়েকে ঠুকে দিলে। তাহলে বাবা আপনি একটা কাজ করুন, আপনি আপনি একটা অ্যাপ্লিকেশন লিখুন। লেখাপড়া জানেন আপনি? হ্যাঁ হুজুর, একটু লেখাপড়া জানি। হ্যাঁ, তাহলে এই নাও পেন। পান্ডু, আয়নো কাগজটা, আরে, এখানেও কাগজ। এটাতে লেখো। হ্যাঁ মেয়েদের ফটো আছে। হ্যাঁ, হ্যাঁ হুজুর, আমি একটা ফটো নিয়ে হ্যাঁ, এসেছি। মেয়েরা হুজুর, তোকে কি বলে বেরিয়েছে সকাল সকাল? হুজুর, আশ্রমে সকাল সকালে আরতি হয়ে থাকে। প্রতিবারের মতো ও এটাই বলে গিয়েছিল যে আমি আশ্রমে আরতির জন্য যাচ্ছি। এখন পর্যন্ত সে ফেরেনি, সন্ধ্যা হতে চলেছে। তাহলে এই সব কথাগুলো এইখানে বসে বসে এর মধ্যে লিখে দাও। এই ফটো এর ওপর লাগিয়ে দিও। পান্ডু, তোর এই সব কাজের জন্যই মেয়েরা পালাচ্ছে আর পাওয়া যাচ্ছে না। আবার তুই হাসছিস, বুঝছিস না? আরে পাগল, দেখ কে এসছে। ভগবান, এনাকে একটু কথা বল, এনার সাথে একটু জল খাওয়া। দেখ কত ভালো মানুষ আছে ইনি। বাবা, আপনি এর মধ্যে সবকিছু লিখে দিন, ঠিক আছে? কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, আমার নাম হচ্ছে পাক্কার সিং। পাক্কার সিং ধরে নেবো তো ছাড়বো না। একটু টাকা দিয়ে দাও বাবা। হুজুর, আমি গরিব মানুষ না, না। আছি, কোথা থেকে না। নিয়ে আসবো টাকা? আরে গরিবের বাচ্চা, যখন বাচ্চা বার করেছিস তখন বুঝিস নি টাকা আনবি কোথা থেকে? 2000 টাকা লাগবে। তুই 2000 টাকা রাখ, আর তোর যত আত্মীয় রিলেটিভ আছে সবার সাথে গিয়ে কথা বল আর বাচ্চাকে খোঁজ। আমরা অনেক ইমোশনাল লোক রে, প্রচন্ড ইমোশনাল। আজ সারা রাত্রি আমরা ঘুমাতেই পারবো না। একটা কোয়ার্টারে হবে না, পুরো খাম্বা লাগবে আমাদের, একটা খাম্বা। হ্যাঁ, তখন গিয়ে আমাদের ঘুম পাবে। আর তুই যেই মেয়েদের পেয়ে যাবি সব থেকে আগে আমাদের বলবি, ঠিক আছে? বুঝে গেলি কথা? চল 2000 টাকা বার কর, বার কর, বার কর 2000 টাকা। এই নে অ্যাপ্লিকেশন লেখ, চল লেখ অ্যাপ্লিকেশন। এই ফাড়ু, এই অ্যাপ্লিকেশনটা লিখে নিবি আর 2000 টাকা। বুঝে গেলি তো? লেখো বাবা, লেখো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। তুমি গেলে অন্য কেউ আসবে, চলো। এখানে সাইন করে দাও। এই ফটো লাগাও এখানে। নাও এবার টাকা দাও আর এখান থেকে চুপচাপ বেরিয়ে যাও। বাই বাই বাই, নো টেনশন। টেনশন এবার আমরা নেবো, তুমি যাও আরামসে ঘুমিয়ে যাবে। আর আজকে এফআইআর ফাইলটা ডাস্টবিনের মধ্যে চলে গেল। জয় ভগবান, জয় জওয়ান, জয় কিষান। আজকে রাত্রিরে বোতল নিয়ে আসবি, হ্যাঁ, ভুলে যাবি না। দে, জয় কিষান। কেমন আছেন এখন ইনি? আগের চেয়ে ভালো আছে, কিছুক্ষণ ধরে ঘুমাচ্ছে। কোনো ব্যাপার নেই, এনাকে ঘুমাতে দিন। আর হ্যাঁ, আর সন্ধেবেলা আপনি এনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, আমাদের তরফ থেকে সব কাজ খুব ভালো মতো হয়ে গেছে। আর আমার বিশ্বাস আছে এবার ইনি খুব ভালো করে প্রেগনেন্ট হয়ে যাবে। কিন্তু তাও যদি কোনো প্রবলেম হয় আপনি বলেন কিন্তু। নিশ্চয়ই। ডাক্তারবাবু, হ্যাঁ, ওই স্বামীজির সাথে সাক্ষাৎ করা যাবে কি? এখন তো উনি সাধনায় বসে আছেন। কেন, কি ব্যাপার আছে? হ্যাঁ, এটা আমার বান্ধবী, হ্যালো। বিদেশ থেকে এসেছে। ওনার সাথে দেখা করতে চায়। হ্যাঁ, সন্ধেবেলা পাঠিয়ে দিন এনাকে। কোনো প্রবলেম আছে নাকি? না না না, কোনো প্রবলেম তো নেই। আসলে কিনা ওর ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো উনি বলেছিলেন যে স্বামীজির কোনো প্ল্যান আছে নিউ ইয়র্কে আশ্রম হ্যাঁ খুলবার। হ্যাঁ, নিশ্চয়ই আছে। ব্যাস ওই ব্যাপারেই কথা বলার ছিল। আচ্ছা ঠিক আছে, সন্ধেবেলা আরতির পর এনার মিটিং করিয়ে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। ইউ আর ওয়েলকাম।
নেতাজি 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 শান্ত হয়ে যান, আপনারা শান্ত হয়ে যান। মন্ত্রীজি চলে এসেছেন এখন। এবার আপনাদের সব সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই হয়ে যাবে। প্রিয় শহরবাসী, যতক্ষণ থেকে আমি শুনেছি আমাদের এরিয়া থেকে দুবার দুটি মেয়ে গায়েব হয়ে গিয়েছে। আমি অনেক চিন্তিত আছি। আমি থানা ইনচার্জকে আদেশ দিয়েছি আমাদের যে কোনো মূল্যেই হোক বাচ্চাদের খুঁজতেই হবে। ভাই, আপনাদের দুঃখ আমার দুঃখ। আমি আপনাদেরকে আশ্বাসন দিচ্ছি যতক্ষণ বাচ্চাদের খবর পাওয়া যাচ্ছে না ততক্ষণ আমি অন্যর দানাতে হাতও লাগাবো না। আর হ্যাঁ, আমার আপনাদের কাছে অনুরোধ আছে যে আপনারাও সবাই মিলে বাচ্চাদের খুঁজতে লেগে যান। থানার সামনে বসার থেকে ভালো হবে যে আমরা বাচ্চাদের খোঁজার কাজে লেগে যাই। আর হ্যাঁ ভাই, আমি এখনই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি আর ওনাকে এটা বলবো যে আমাদের আরও পুলিশ ফোর্সের যোগান দিক। তার সঙ্গে আমিও হেলিকপ্টার নিয়ে ঘুরে ঘুরে এই এরিয়ার এক একটা কোনা কোনা ছাপা মারবো যেন বাচ্চাদের খবর পাওয়া যায়। স্যার, আপনার সাথে হেলিকপ্টারে আমিও যাব স্যার, প্লিজ স্যার। তাহলে দেখলেন আপনারা, মন্ত্রীজি অনেক চিন্তিত আছেন। এবার আপনারাও এইসব জিনিস এখান থেকে শেষ করুন, যেহেতু সবাই নিজের কাজ খুব ভালোভাবে করতে পারে, তাই না? হ্যাঁ, চলো চলো চলো। গুরুজি, আরব দেশ থেকে যে শেখ সাহেবের আসার কথা ছিল উনি চলে এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে হ্যাঁ চাইছেন। হ্যাঁ, স্বামীজি অনেকক্ষণ ধরে ওনার অপেক্ষা করছেন। ভেতরে পাঠিয়ে দাও। হ্যাঁ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নমস্কার শেখ সাহেবান, নমস্কার। 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 গচি, তুই তো অনেক বড় আশ্রম বানিয়ে বসেছি, খুব নাম হচ্ছে তোমার। আমরা তো ভাবলাম তুমি একটা কোনো ছোট মন্দির নিয়ে বসে আছো। এখানে লোক তোমাকে গর্তেক মাফিক বলে। আপনাদের মতো মানুষদের শুভকামনায়। তোমার এজেন্টকে আমরা অর্ডার দিয়েছিলাম, মিললো? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার অর্ডার আমরা পেয়ে গেছি। আপনার পার্সেল তৈরি আছে। কত পার্সেল আছে? 4টে। কিন্তু আমরা তো 8 পার্সেলের অর্ডার দিয়েছিলাম। দেখুন, এখন তো আমাদের ডিলে সবে শুরু হয়েছে। আপনি জানেনই যে কত রিস্ক। এখন 4টে নিয়ে যান, বাকি আমরা পাঠিয়ে দেবো। অদ্ভুত ব্যাপার। তোমার এজেন্ট বলেছে এক একটা মেয়ের 5-5 লাখ টাকা নেবে। আমরা কবুল করেছিলাম, তারপরও 4 জনের জোগাড় করেছো। এইবার তো আপনারা 4টেই নিয়ে যান, বাকি সব আমি নিজে পৌঁছে দেব। আপনাদের বারবার আসার প্রয়োজন হবে না কোনো রকম। তুমি জানো আমাদের দেশে মহিলার কত দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা খুব শীঘ্রই আপনার অর্ডার পূরণ করব। স্বামী, আমরা তোমাদের দেশে এসেছি, আমাদের খাতির করবে না? আমার তোমার এই 2টো মেয়ে খুব পছন্দ হয়েছে। শেখ সাহেব, এরা দুজনে তো একদম আমার পার্সোনাল প্রপার্টি, এদেরকে তো আমি দিতে পারবো না।
আপনাদের এর থেকেও আরো ভালো মাল দিচ্ছি আমি, এমন যাদের সঙ্গে দেখা করে আপনারা সব কিছু ভুলে যাবেন। খুশামদিন খুশামদিন। খুশামুদ্দিন। শোনো, এনাদেরকে গেস্ট রুমে নিয়ে যাও। যাক গে ম্যাডাম। আসুন সাহেব। কোথায় গেছে স্বামীজি? আরে দারোগা বাবু, আপনি আপনি এই সময়? আপনি তো জানেন স্বামীজি এই সময় সন্ধ্যা পুজো করতে বসেন, আর উনি কারোর সাথে দেখা করেন না। হ্যাঁ আমি জানি, আমার কাছে স্বামীজির নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে। কে? হ্যাঁ হ্যাঁ, গ্রেপ্তারি পরোয়ানা। অনেক পাপ করেছেন উনি, এখন ওনার দিন এবার অনেক বদলাচ্ছে। উনি আরবের শেখকে এখানকার মেয়েদের বিক্রি করেছিলেন, সে ধরা পড়েছে। আর উনি স্বামীজির নাম বলে দিয়েছেন, এখন আমরা কিচ্ছু করতে পারবো না। না না, এরকম বলবেন না, অনর্থ হয়ে যাবে। স্বামীজির এত বড় সাম্রাজ্য চোখে নিমেষে ধ্বংস হয়ে যাবে। আমি এখন কি করতে পারি? আর তোমরা কতক্ষণ ওনার সঙ্গ দেবে? না না ইন্সপেক্টর বাবু, কিছু করুন না, আমরা সবাই বরবাদ হয়ে যাব। তুমি এত চিন্তা করছো কেন? স্বামীজির কাছ থেকে তুমি যা পেতে আমি এখন তাই দিতে পারি। হ্যাঁ, তোমাদের বাঁচানোর জন্য কোনো না কোনো রাস্তা আমি অবশ্যই বার করব। শুধু আমাদেরই নয়, স্বামীজিকেও বাঁচানোর কোনো রাস্তা যদি আপনি বার করতে পারেন, তাহলে আমরা আপনার সব ইচ্ছা পূরণ আমি করব। অপারক, এটা ঠিক। স্বামীজির প্রতি তোমাদের এত ভক্তি শ্রদ্ধা দেখে খুব খুশি হয়েছি। স্বামীজির পুরনো সম্বন্ধ দেখতে দেখতে আমি এটা করতে পারি, স্বামীজিকে পুলিশের জিপে কিছুতেই বসতে দেব না। আমি দুজন হাবিলদারকে এখানেই বসিয়ে রেখে গেলাম। যখন স্বামীজি আসবেন আপনারা তিনজন আপনাদের ভ্যানে আমার হাবিলদারদের সাথে চলে আসবে। মনে রাখবে, যদি এখানে কোনো গন্ডগোল হয় তোমরা জানবে এর ফলাফল খুব খারাপ হবে। হাবিলদার, ইয়েস স্যার। শোনো, স্বামীজি এখন এখানে রয়েছেন। যতক্ষণ ওনাকে ডাকা না হচ্ছে ততক্ষণ তোমরা এখানে থাকবে। স্বামীজি এখানে এলেই ওনাকে সঙ্গে দুটি মেয়েকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর আমি জিপ নিয়ে চলে যাচ্ছি, তোমরা ওনার গাড়িতে চলে আসবে। মনে রাখবে, আশ্রমে যেন কোনো গন্ডগোল না হয়, কেননা স্বামীজির গ্রেপ্তারে খবর পাওয়া মাত্র গন্ডগোল এখানে হতে পারে। এই জন্য পুলিশের জিপের বদলে ওনাকে ওনার গাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলছি তোমাদেরকে। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি যেরকম বলেছেন ওই রকমই হবে। গুড, আমি যাচ্ছি এখন। ঠিক আছে স্যার। আই গুরুজি, যতক্ষণ না আমার বাচ্চা হবে না, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আমি তোমার কোল ভরিয়ে তবেই ছাড়বো বালিকা, তার জন্যে যত দিন সময় লাগুক না কেন। ইউ আর সো সুইট গুরুজি। আচ্ছা গুরুজি, একটা কথা বলবো? বলো বালিকা। আপনার কাছে তো এত পয়সা আছে, তাও আপনি এই সাধু বেশে কেন থাকেন? আমি ঠিক বুঝতে পারলাম না বালিকা। আমি এটা বলতে চাই যে আপনি নিজের চুলটা কেটে ফিল্ম স্টারদের মতো থাকুন না। ফিল্ম স্টাররা তো নিজেরাই আমার থেকে আশীর্বাদ নিতে আসে বালিকা। কিন্তু ওরা নিজের জীবনটা তো এনজয় করে, আর আপনি সারা জীবন এই রুমটার ভেতরেই কাটাচ্ছেন। হ্যাঁ, তোমার এই কথাটা তো একদম ঠিক বালিকা। একটু ভেবে দেখুন, আপনি আর আমি দুজন রাস্তায় মোটরসাইকেলে বসে লং ড্রাইভে যাই,
তো কত মজা আসবে। আসতে বলো। নমস্কার স্বামীজি। আসুন আসুন সোহন সিংজি, আপনি যখনই এখানে আসেন কোনো না কোনো ভালো খবর নিয়ে তবেই আসেন। সেই কারণেই আপনি এখানে এলে আমার খুব ভালো লাগে। সব আপনার আশীর্বাদ আছে স্বামীজি। তো এবার বলুন আপনার এখানে আসার কারণটা কি? আজকের খবর শুনে আপনি নিশ্চয়ই খুশি হয়ে যাবেন। আমাদের 1 কোটি টাকা হেরোইন নিয়ে যেই জাহাজটা মুম্বাইতে গেছিল সেটা খুব ভালো করে পৌঁছে গেছে এবং মালটা গোডাউনেও চলে গেছে। সাবাস, এটা তো অত্যন্তই ভালো খবর। এছাড়া স্বামীজি, এই শহরে যেই পানালার কাছে আমাদের মাল যায় ওদের কাছেও আমাদের মাল খুব ভালো করে পৌঁছে গেছে। সাবাস, তুমি কিন্তু নিজেকে খুব কাজের লোক বলে প্রমাণ করছো সোহন সিং। সব আপনার আশীর্বাদ আছে স্বামীজি। আর আপনার আজ্ঞা অনুযায়ী এই পুরো শহরের নেটওয়ার্ক হয়ে গেছে আমাদের হেরোইনের, আর এখন পর্যন্ত কেউ জানতেও পারেনি এর ব্যাপারে। আর হ্যাঁ, যেই পানালাকে আমরা মাল সাপ্লাই করেছি ওদের স্ট্রিক্টলি বলে দিয়েছি যে হুটপাট করে কাউকে মাল যেন না দিয়ে দেয়, যেন আমাদের পরবর্তীকালে কোনো খাতরা না হয়। আমি তোমার কার্যকলাপে অত্যন্ত খুশি। আগামীবার বিদেশে আমাদের আশ্রমের যে কোনো শাখা যখন খোলা হবে তখন তার হেড আমি আপনাকেই বানিয়ে দেব। স্বামীজি, যদি আপনার আশীর্বাদ এইভাবেই আমার উপর থাকে তাহলে আমি নিজের কাজ ইমানদারি দিয়ে করতেই থাকবো। এই 1 কোটি টাকা অ্যাডভান্স। সাবাস সাবাস, এটা সামলান, আমি আসছি এবার। নমস্কার। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। নেতাজি, 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 নেতাজি। বাইরে কিছু লোকেরা এসছে, ওরা আপনার বিরুদ্ধে কথা তুলেছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। তুমি দেখতে পাচ্ছ না সাহেব খাবার খাচ্ছেন? কে আছে? ওদের নেতাকে ডাকো। নেতাজি, 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 নেতাজি। মন্ত্রীজি প্রমিস করেছিল আমাদের বাচ্চাকে খোঁজার জন্য পুরো জান লড়িয়ে দেবেন, কিন্তু আজ পর্যন্ত মেয়েদের কোনো খবর নেই। দেখুন, এটা নিয়ে মন্ত্রীজি অনেক চিন্তিত আছেন। আপনার মনে আছে সেদিন উনি বলেছিলেন কি যতক্ষণ বাচ্চা না পাওয়া যায় ততক্ষণ উনি একটা খাবারও খাবেন না, আর তখন থেকে নিয়ে আজ পর্যন্ত উনি খাবারটা খান উনি দেখে নিন। শুধু ফল আর এইসব খেয়েই উনি কাটাচ্ছেন। আপনি জানেন কি ইনি কি কি করেননি? অনেক স্ট্রিক্ট স্টেপ নিয়েছেন, অনেক কটা পুলিশ আর কনস্টেবলকে সাহেব সাসপেন্ড করে দিয়েছেন। আপনি জানেন কি? নিউজ পেপার আর টিভিতেও আমরা বিজ্ঞাপন দিয়ে দিয়েছি, বাচ্চারা অবশ্যই পাওয়া যাবে। আর যে বাচ্চাকে খুঁজে নিয়ে আসবে আমরা ওকে 1 লাখ টাকা ইনাম দেবো। সব এরিয়ার গুন্ডা এবং বদমাশ থেকে আমরা কথা বলে নিয়েছি, কিন্তু এইভাবেই তো কাজগুলো হবে। এইভাবে চেঁচামেচি করলে বাচ্চা থোড়েই চলে আসবে। হ্যাঁ,
আয়ুষ্মান ভব। আসুন, এই হোটেলে ওরা আপনার জন্য অপেক্ষা করছে। নিয়ে নেব। ডোন্ট ওয়ারি, ইউ রিল্যাক্স, আমি ওনাদের ডেকে আনছি। আপনি বাংলাও জানেন? ও, আই নো ভেরি ওয়েল। অ্যাকচুয়ালি আমার বাবা নিউ ইয়র্কে আছেন অ্যান্ড মাই মাদার ইন্ডিয়ান, সো আই এম অ্যান অ্যাংলো ইন্ডিয়ান। স্বামীজি, আপনি ড্রিঙ্ক তো করেনই হবে, নো নো নো, একদমই নয়। কিন্তু আপনার চোখ তো কিছু অন্য কথাই বলছে। আপনার চোখও তো অনেক কিছু বলছে। দেখুন, আপনি কেন বুঝতে পারছেন না? একটা পেগ নিয়ে নিন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তাহলে একটু বোঝাও না। এখন আপনি আমার চোখে কিছু তো দেখতে পাচ্ছেনই না। হ্যাঁ, এখন তো তোমার চোখের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে। তোমার এই শরীরের সৌন্দর্য আমার সমস্ত ঘুম কেড়ে নিয়েছে। তাহলে আমাকে আপনার ছায়ার সঙ্গে বানিয়ে নিন না। আমি সব সময়ের জন্যে আপনারই হয়ে থাকতে চাই। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হুম, আপনার কি ভজন কীর্তন করেই কাজ চলে যায়? তুমি তো নিশ্চয়ই জানো রুবি, এই পরিশ্রমের রোজগারের দ্বারা মানুষ দুবেলা রুটিও খেতে পারে না। আর সেখানে আমি তো এত বড় একটা সাম্রাজ্য এমনি তৈরি করতে পারিনি। তাহলে কি কি করেন আপনি? তুমি এটা ভেবো না কিন্তু যে আমি মদের নেশার ঘরে বলছি। আজকের দিনে কোনো মানুষের থেকে কোনো কাজ হাসিল করতে গেলে তার কাছে মেয়ে পাঠাতে হয় সবার আগে। তাহলেই একসময় সেই ব্যক্তিটি আইসক্রিমের মতো গলে আমার পায়ের ওপরে এসে পড়ে। আমারও একটা প্রেমিকা ছিল, কিন্তু সেই নিজ মেয়েটি একটা পয়সাওয়ালা মালদার লোকের পাল্লায় পড়ে আমার এই প্রকৃত ভালোবাসা ছেড়ে পালিয়ে গেল। আর তারপরের দিন থেকে এই পৃথিবীর সমস্ত মেয়ে ছেলেদের তখন থেকে ঘৃণা করতে শুরু করলাম। পৃথিবীর প্রত্যেকটি মেয়েদেরকে উলঙ্গ করে আমার প্রেমিকার ছবি দেখি আমি। আর কি কি কাজ করেন আপনি? গোটা দেশের মধ্যে সেক্স র্যাকেট চালাই আমি। আর দুজন আরবের শেখকে 30 লাখ টাকায় এখন আমি 4টে মেয়ে বিক্রি করেছি। আর তাদের থেকে আরো 10 জনের অর্ডার পেয়েছি। এই দেশের অফিসার আর নেতা চালারা এত বুদ্ধু আর হ্যাংলা যে ওদের সামনে কচি মেয়ে মানুষের লোভ দেখিয়ে ওদের দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায়। আজ অনেক বড় বড় ধুরন্ধর আমার পা স্পর্শ করে, আমার সামনে নাক রগড়ায়, আর যে কোনো দাম পাওয়ার জন্য ওদের জিভ দিয়ে জল পড়তে থাকে। এই লোভেরই আমি ফায়দা তুলি। জনগণ এতই ভোলা ভালা যে আমার চরণ স্পর্শ করে আমাকে দানও দেয় আর আমাকে ওদের মাথার ওপরও বসিয়ে রাখে। এটা ভেবো না কিন্তু যে আমি মদের নেশার ঘরে বলছি। আজকের দিনে কোনো মানুষের থেকে কোনো কাজ হাসিল করতে গেলে তার কাছে মেয়ে পাঠাতে হয় সবার আগে। তাহলেই একসময় সেই ব্যক্তিটি আইসক্রিমের মতো গলে আমার পায়ের ওপরে এসে পড়ে। আর কি কি কাজ করেন আপনি? ওটা দেশের মধ্যে সেক্স র্যাকেট চালাই আমি। আর দুজন আরবের শেখকে 30 লাখ টাকায় এখন আমি 4টে মেয়ে বিক্রি করেছি। আর তাদের থেকে আরো 10 জনের অর্ডার পেয়েছি। এই দেশের অফিসার আর নেতা
শালারা এত বুদ্ধু আর হ্যাংলা যে ওদের সামনে কচি মেয়ে মানুষের লোভ দেখিয়ে ওদের দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায়। জনগণ এতই ভোলা ভালা যে আমার চরণ স্পর্শ করে আমাকে দানও দেয় আর আমাকে ওদের মাথার ওপরও বসিয়ে রাখে। চলুন। ভয় পাবেন না স্বামীজি, এটা তো আপনার নিজেদের লোক, আপনি তো ইনাকে চেনেন তাই না স্বামীজি? আর আমি আপনাকে এটাও জানিয়ে দিতে চাই, ফরেন ডেলিগেশন থেকে যারা এসেছিল তারা আমারই পাঠানো লোক। আপনার মতন একটা ভণ্ডকে লোকজনের সামনে আনার জন্য আমাকে এই নাটক করতে হয়েছে। এবার আপনি জেলে যান আর চাক্কি পিসুন। চলো এখান থেকে। साधु संतों पर कैसे हो विश्वास, इनके काले कर्मों ने जग का किया विनाश, न जाने क्या होगा जगत का क्या होगा, न जाने क्या होगा जगत का क्या होगा। ऐसे साधु संतों पर कैसे हो विश्वास, ऐसे साधु संतों पर कैसे हो विश्वास, इनके काले कर्मों ने, इनके काले कर्मों ने जग का किया विनाश, जग का किया विनाश, न जाने क्या होगा जगत का क्या होगा, न जाने क्या होगा जगत का क्या होगा। इस जग में ऐसे भी हैं जिनकी न पूछो बात, इस जग में ऐसे भी हैं जिनकी न पूछो बात, धोखा दे भगवान को, धोखा दे भगवान को, क्या इंसान की औकात, क्या इंसान की औकात, न जाने क्या होगा जगत का क्या होगा, न जाने क्या होगा जगत का क्या होगा। जग के पालन हार तू क्यों बनता अनजान, जग के पालन हार तू क्यों बनता अनजान, इंसानों के भेष में, इंसानों के भेष में यहाँ घूम रहे शैतान, यहाँ घूम रहे शैतान, न जाने क्या होगा जगत का क्या होगा, न जाने क्या होगा जगत का क्या होगा। ऐसे साधु धर्म से करने लगे खिलवाड़, ऐसे साधु धर्म से करने लगे खिलवाड़, अपनी झोली भरी रहे, अपनी झोली भरी रहे,
लेकर धर्म की आड़, लेकर धर्म की आड़, न जाने क्या होगा, जगत का क्या होगा, 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 न जाने क्या होगा, जगत का क्या होगा। স্বামী জি, স্বামীজি, যে ভালো সাঁতার কাটতে পারে সে একদিন ডুবেই যায়। আপনি কি ভেবেছিলেন কি আপনি এই জেলের পেছনে একদিন চলে আসবেন? প্রতিটি কুকর্মের জবনিকা একদিন না একদিন তো পাত হতে বাধ্য। আপনার বাজে কাজ এবং কালো কাজের তো পর্দাফাঁস হয়ে গেছে। যেই লোকদের আপনি মূর্খ বানিয়েছেন, যাদের আপনি শোষণ করেছেন, কি ওদের বাড়ির লোকেদের আপনি কিছু বলতে চাইছেন? সহানুভূতি তো আছেই, কিন্তু আমাদের দেশের জনগণ এতটাই সরল সাদা যে ওরা ধর্মের নামে যে কোনো কাজ করতে প্রস্তুত হয়ে যায়। এরকম অন্ধবিশ্বাসী, শোষক এবং প্রতারকের জন্ম দেয়। তো এবার তো সবাই শোষণ আর ঠেকু থেকে মুক্ত হয়ে যাবে। শুধু আমার মতো একজনকে গ্রেফতার করে কি হবে? এই দেশের মধ্যে আমার মতো অনেক হাজার হাজার ঢঙ্গি সাধু সাধারণ জনগণের ধর্মীয় মনোভাবনার সাথে নোংরাভাবে খেলা করে থাকে সব সময়। ওদের সবাইকে গ্রেফতার করে নেওয়া দরকার। এই রকম নকল সাধু সন্তদের কার্যকলাপ যদি এভাবে চলতে থাকে, তাহলে এই দেশের জনতা ধর্মের প্রতি তাদের এই সদ্ভাবনাটাকে শেষ করে ফেলবে। 2-4 জন ব্যক্তি যারা প্রকৃতপক্ষে ধর্ম এবং সুসংস্কারের প্রচার প্রসার করে থাকে, তাদের প্রচেষ্টাকে শুধুমাত্র আঘাতই লাগবে না, বরঞ্চ এই দেশের থেকে আধ্যাত্মিক এবং সুসংস্কৃতির নাম চিহ্ন একদম মুছে যাবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তিনি যেন আমার মতো নকল সাধু সন্তদেরকে সদ্বুদ্ধি দেন, যার মাধ্যমে এই দেশের ধার্মিক ভাবনার আত্মহনন যেন না হয়।